তিনটি শর্ত পূরণ করার ওয়াদা করাতেই তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয়েছে এবং তাকে ক্ষমতায় আসার সকল মেকানিজম ভারত করেছে, সহযোগিতা করেছে। ইনক্লুসিভ রাজনীতি মানেই হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে হবে। জঙ্গিবাদ, চরমপন্থী, মৌলবাদী তথা জামাত ইসলামীকে কোনো অবস্থাতেই যেন শক্তিশালী হতে দেওয়া না হয় এবং সরকারে যেন তারা কোনোভাবেই অংশ নিতে না পারে। আমরা দেখলাম যে আইসিটিকেও মোটামুটি তারেক রহমান বা বিএনপি ম্যানিপুলেট করে ফেলেছে, আইসিটির প্রসিকিউটরকে বদলে ফেলেছে একেবারে কয়েকদিনের মাথায়। ওই যে ভারত 1 মাস সময় দিয়েছে, সেই 1 মাসের মধ্যে বিএনপি এটা করতেও পারে, বলবে যে হ্যাঁ আইসিটির এই মামলা রায় সঠিক ছিল না বা এটা পুনর্বিবেচনা দরকার, এই আইসিটি অবৈধ এবং এখানে এরকম অর্থ কেলেঙ্কারির বিষয় আছে, তাজুল ইসলামের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। এর কারণ হচ্ছে যে অজিত দোভাল বা ভারত আসলে জিয়া পরিবারকে, তারেক রহমানকে বিশ্বাস করে না বা দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার কারণে ভারতের সব শর্ত আসলে কোনো সরকারি পূরণ করতে পারে না। এই স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের আর কত কথা। একটি রাষ্ট্রের কথা মতো যদি আরেকটি রাষ্ট্রের চলতে হয়, সেই রাষ্ট্রের কোনো সার্বভৌমত্ব আছে বলে কি মনে হয়? সেই রক্তের কেনা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে ভারতের পায়ের কাছে বিক্রি করে দিয়েছেন। বাংলাদেশের কোন সরকার স্বাধীন ছিল? কেবল ইউনূস সরকারকে আমরা দেখলাম স্বাধীন একটি সরকার হয়ে উঠেছিল, তাও শেষ পর্যন্ত আমরা দেখলাম খলিলুর রহমানকে প্রতিরক্ষার উপদেষ্টা করে বাংলাদেশের সেই স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। তো যদি তারেক রহমান ভারতের সঙ্গে বেইমানি না করে, তাহলে তারেক রহমানকে বেইমানি করতে হবে দেশের মানুষের সামনে, যে বেইমানি শেখ হাসিনা করেছে। তারেক রহমানকেও যা যা বলেছে, যে 3টি শর্ত দিয়েছে, প্রত্যেকটা শর্তই মানতে হবে। অর্থাৎ আমরা খুব শীঘ্রই আগামী 1 মাসের মধ্যেই হয়তো দেখব যে তারেক রহমান শেখ হাসিনার উপর যে আওয়ামী লীগের রাজনীতির উপর যে সরকারি নিষেধাজ্ঞা আছে সেটি তুলে ফেলবে। যদি ভারত মনে করে যে তারেক রহমান তাদের কথা শুনছে না, তাহলেই দেখবেন যে বাংলাদেশে শিশু হত্যা, গণধর্ষণ, তারপরে ছাত্র হত্যা, গুম হঠাৎ করে বেড়ে যাবে। প্রকাশ্য হত্যা, যেমন শহীদ মিনারে একজনকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখতে চাই তারেক কার সঙ্গে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে। যদি তারেক রহমান ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমরা কথা দিচ্ছি বাংলাদেশের 18 কোটি জনগণ তার পাশে থাকবো। যেভাবে ক্ষমতায় যেহেতু এসেছে, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় তিনি যেন সকলের সহযোগিতা গ্রহণ করেন এবং ভারতকে প্রতিহত করার জন্য যার যতটুকু সহযোগিতা প্রয়োজন তার কাছে ততটুকু নত হয়ে, যেন নত হলে বাংলাদেশের বিরোধী দলের কাছে নত হন, বাংলাদেশের মানুষের কাছে নত হন, তবু ভারতের কাছে নত হওয়া চলবে না। ভারতের সেই সক্ষমতা নাই যে বাংলাদেশের জনগণকে সে নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশের মানুষ কথায় কথায় স্লোগান দেয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারেক রহমানকেও আজকে দিল্লির পথ ছেড়ে ঢাকার পথ ধরতে হবে। ভারতের একটা চ্যানেলে দেখলাম, সেখানে বলছে, তারা দাবি করেছে যে তারেক রহমান জামাত ইসলামীকে মন্ত্রিত্ব দিতে চায়, আর এ ব্যাপারে ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখন আর তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামাতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন। বিরোধিতা করে কড়া জবাব দিয়েছে তারেক রহমানকে। 1 মাসের আলটিমেটামও নাকি দেওয়া হয়েছে তারেক রহমানকে। আর ঠিক এই কারণেই হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে অজিত ডোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। ওই চ্যানেলের দাবি অনুযায়ী বাংলাদেশে তারেক রহমানকে ফেরা এবং রাজনীতি করতে দেয়া এবং ভারতের সহযোগিতায় তারেক রহমান ক্ষমতায় এসেছে 3টা শর্তে। চ্যানেলটি দাবি করেছে 3টি শর্ত পূরণ করার ওয়াদা করাতেই তারেক রহমানকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয়েছে এবং তাকে ক্ষমতায় আসার সকল মেকানিজম ভারত করেছে, সহযোগিতা করেছে। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল, আগেই বলেছি। সেই 3টি শর্ত কি? 1 নম্বর শর্ত হচ্ছে ভারতের উত্তরাঞ্চলে যে অঞ্চলগুলো আছে, সেখানকার যে বিরোধীরা আছে, মানে স্বাধীনতা কামী আছে, ভারত বলছে তারা বিচ্ছিন্নতাবাদী, সেই বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না তারেক রহমান। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া না হয়, এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে, সরকারি নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি
প্রবর্তন করতে হবে। 2, দেশে ইনক্লুসিভ রাজনীতি যেন ফিরিয়ে আনা হয়, অর্থাৎ আওয়ামী লীগকে সরকারি নিষেধাজ্ঞা থেকে মুক্ত করা যেন হয়। অর্থাৎ আবার একটা ইনক্লুসিভ রাজনীতি করতে হবে। ইনক্লুসিভ রাজনীতি মানেই হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে হবে। তার উপর যে সরকারি নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। তৃতীয় শর্তটি কি? তৃতীয় শর্তটি হচ্ছে বাংলাদেশে ভারতের ওই চ্যানেলের ভাষায় জঙ্গিবাদ, চরমপন্থী, মৌলবাদী তথা জামাত ইসলামীকে কোনো অবস্থাতেই যেন শক্তিশালী হতে দেওয়া না হয় এবং সরকারে যেন তারা কোনোভাবেই অংশ নিতে না পারে। এবং 3, সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তির যেমন জামায়াতের সরাসরি অংশগ্রহণ থাকবে না। অর্থাৎ তাদের ভাষা হচ্ছে চরমপন্থী মৌলবাদী জামাত শক্তির উত্থান ঠেকাতে হবে তারেক রহমানের জন্য। এটা হচ্ছে তারেক রহমানের অ্যাসাইনমেন্ট। এই 3টি অ্যাসাইনমেন্ট শর্ত যদি তারেক রহমান পূরণ করবে, এই ওয়াদা করেই নাকি তারেক রহমান দেশে ফিরেছে এবং ভারত তাকে সহযোগিতা করে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে। তো তাদের এই কথা না রেখে ওই চ্যানেলের শিরোনামটা ছিল বিশ্বাসঘাতকতা করছে তারেক। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের কথা খেলাপি বা বিশ্বাসঘাতকতা। কার সাথে? ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। অর্থাৎ ভারতকে যে ওয়াদা দিয়েছিল, এই 3টি ওয়াদা, যে মুসলেকা বা যে শর্তে সে বাংলাদেশে এসেছে এবং ক্ষমতা এসেছে, ভারতের সে ওয়াদা পূরণ করতে পারছে না তারেক রহমান। তাই অজিত ডোভাল ভারত খুব ক্ষেপে আছে। ভারত সরাসরি বলেছে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না, এরকম একটি উক্তি অজিত ডোভাল করেছে। দিল্লির রণমূর্তি এই কারণেই, এই জন্যই অজিত ডোভালের চরম বার্তা। কেননা পরিস্থিতি আবার সেই 2004-এর দিকে চলেছে। এই পরিস্থিতিতে ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। এবার সে রাজনৈতিক শিষ্টাচার কিংবা কূটনৈতিক শিষ্টাচার সবকিছু পেছনে ফেলে সরাসরি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চায় ওই চ্যানেলের ভাষ্য অনুযায়ী। কারণ তারেক ইতিমধ্যে বেইমানি করে ফেলেছে। তারপরও তারেক রহমানকে 1 মাসের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই 3টি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করতে হবে, শেখ হাসিনা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আইসিটির যে রায় হয়েছে সেই রায় বাতিল করতে হবে। আইসিটি অধ্যাদেশ এবং তার অধীনে দেওয়া সমস্ত সাজা ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করতে হবে। অর্থাৎ যে রায় শেখ হাসিনার ফাঁসি হয়েছে সেই ফাঁসির রায় বাতিল করতে হবে। আইসিটির এই রায়কে অবৈধ ঘোষণা করতে হবে। তো আমরা দেখি যে তারেক রহমান আসলেও বেইমানি করলো কিনা। প্রথমত হচ্ছে উত্তরাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না। বাংলাদেশের মাটি তাদেরকে ব্যবহার করতে দিয়েছে তারেক রহমান, এমন কোন নজির এখনো পর্যন্ত আমরা দেখি নাই। নাম্বার 2, ইনক্লুসিভ পলিটিক্স, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি বৈধকরণ। তো সেটি আইনগতভাবে এখনো আইনি নিষেধাজ্ঞা তুলে না নিলেও প্রায় 150 জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের লোকদেরকে মুক্ত করে জামিন দিয়ে তাদেরকে বিএনপি নেতারা ফুলের মালা দিয়ে গ্রহণ করে নিয়েছে। বাকি আছে শুধু শেখ হাসিনার রাজনৈতিক বৈধতা কিংবা তার বিচার, অর্থাৎ আইসিটির যে বিচার হয়েছে, আইসিটিতে যে বিচার হয়েছে সেই বিচারের রায় বাতিল করা, অবৈধ ঘোষণা করা। তো আমরা দেখলাম যে আইসিটিকেও মোটামুটি তারেক রহমান বা বিএনপি ম্যানিপুলেট করে ফেলেছে। আইসিটির প্রসিকিউটরকে বদলে ফেলেছে একেবারে কয়েকদিনের মাথায়। অর্থাৎ ভারতের প্রেসক্রিপশনে তারা এটা করে ফেলেছে। ভারত নিজেও স্বীকার করছে যে এটি তাদের দাবি ছিল। প্রসিকিউটরকে সরিয়ে ফেলেছে এবং প্রসিকিউটরের বিরুদ্ধে মামলা করেছে এবং ওই মামলায় তাদেরই লোক দিয়ে একটা 2 নম্বরই ফোন রেকর্ড ফাঁস করেছে, যেটাতে বোঝানোর চেষ্টা করেছে যে আইসিটি যে মামলা কার্যক্রম চলেছে সেখানে দুর্নীতি হয়েছে, সেখানে টাকা পয়সার লেনদেন হয়েছে। অর্থাৎ নিজেদের একজনকে বলি দিয়ে বিএনপি এটা প্রমাণের চেষ্টা করেছে যে আইসিটির মামলা এটাকে অবৈধ ঘোষণা করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মামলার রায় অবৈধ ঘোষণার প্রক্রিয়া এখনো শুরু হয়েছে কিনা বা পুরোপুরি দিয়েছে কিনা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, মোটামুটি একটা গ্রাউন্ড তৈরি করা হয়েছে। যে কোনো সময় আইসিটির এই মামলা, অর্থাৎ ওই যে ভারত 1 মাস সময় দিয়েছে, সেই 1 মাসের মধ্যে বিএনপি এটা করতেও পারে। বলবে যে হ্যাঁ, আইসিটির এই মামলা রায় সঠিক ছিল না বা এটা পুনর্বিবেচনা দরকার, এই আইসিটি অবৈধ এবং এখানে এরকম অর্থ কেলেঙ্কারির বিষয় আছে, তাজুল ইসলামের বিরুদ্ধে মামলাও করা হয়েছে।
ইত্যাদি ইত্যাদি ব্যাকগ্রাউন্ড তারা মোটামুটি আইনি ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলেছে। অর্থাৎ ভারত যা যা চেয়েছে তা পূরণের লক্ষ্যপানে এগিয়ে গেছে। 3 নম্বর হচ্ছে জামাতকে সরকারে অংশ নিতে না দেয়া। এটি আমরা দেখেছি বিএনপিকে যতবার জিজ্ঞেস করা হয়েছে, মির্জা ফখরুলকে যতবার জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছে যে না, তারা সকলকে নিয়ে কাজ করবে কিন্তু জামাতের সাথে একসাথে কাজ করবে না, জামাতকে কোনো ধরনের মন্ত্রিত্ব দেয়া হবে না। এমনকি আমরা দেখলাম একটা চালাকি করে ডেপুটি স্পিকারের পদ সাধলেও শেষ পর্যন্ত সেটিও এমন ভাবে বলেছে, অপমানজনক ভাবে তাদেরকে অফার করেছে, এবং জামাত বলেছে যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া তারা এটিও নিতে রাজি না। অর্থাৎ বিএনপি তার জন্য এমন প্রেস্টিজিয়াস বানিয়ে ফেলেছিল যে ডেপুটি স্পিকার পদটি নেওয়ার ক্ষেত্রে যে সেটি জামাতের নেওয়া অত্যন্ত লজ্জাজনক হয়ে যেত। কারণ এটি ছিল জুলাইয়ের অঙ্গীকার, সেই অঙ্গীকার বাদ দিয়ে, সেই অঙ্গীকার পূরণ না করে যেন ভিক্ষা দিচ্ছে, মানে কুকুরকে হাড্ডি দিচ্ছে, এইরকম একটা জিনিস, যেটা নূরকে কিংবা ববি হাজ্জাজকে কিংবা আন্দারের রহমান পার্থকে হাড্ডি চষার সুযোগ দিয়েছে, ঠিক সেই রকমই একটা হাড্ডি চষার সুযোগ প্রধান বিরোধী দল জামাতকে যেন দিয়েছে, অফার দিয়েছে। তাও আবার সরকার নয়, সরকার কোনো লিখিত অফার দেয়নি, দিয়েছে সালাউদ্দিন আহমেদ, মৌখিক অফার। তো জামাত বলেছে অফিসিয়ালি যদি তাদেরকে অফার করা হয় তারপরে তারা ভেবে দেখবে, এবং তারা চায় যে এটি জুলাইয়ের অঙ্গীকার, সেই হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং সেইভাবেই যেন ডেপুটি স্পিকারের পদ প্রস্তাব করা হয়। কিন্তু সেটি তারা করেনি, জামাত ডেপুটি স্পিকারের পদও নেয়নি। অর্থাৎ আমরা দেখছি যে তারেক রহমান ইন্ডিয়ার সব শর্তই পূরণ করছে, কিন্তু তারপরও ভারত ক্ষিপ্ত কেন? ক্ষিপ্ত এই কারণে তারেক রহমানকে চাপের মধ্যে রাখার জন্য, যে এখনই তার সমস্ত দাবিগুলো পূরণ আদায় করে নিতে না পারলে ধীরে ধীরে এটা নাও করতে পারে। এর কারণ হচ্ছে যে অজিত দোভাল বা ভারত আসলে জিয়া পরিবারকে, তারেক রহমানকে বিশ্বাস করে না। ওই সংবাদের একটা জায়গায় বলা হচ্ছে 2004-এর মতো বেইমানি করে কিনা। কিন্তু প্রধানমন্ত্রী হবার পর তারেক রহমান কি সেই 2004 সালের মতোই ভারতের বিশ্বাস ভাঙতে চলেছে? ক্ষমতায় আসার জন্য ভারতের সহযোগিতা লাগে বিএনপির, এবং বিএনপি বারবারই সেই ক্ষমতায় আসার জন্য সহযোগিতা নেয়ও, কিন্তু শেষ পর্যন্ত দেশের মানুষের কারণে অনেক শর্তই পূরণ করতে পারে না, বিরোধী দলের কারণে অনেক শর্তই পূরণ করতে পারে না, বা দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার কারণে ভারতের সব শর্ত আসলে কোনো সরকারই পূরণ করতে পারে না। শেখ হাসিনা যেমন বলেছে যে ভারতকে যা দিয়েছে চিরকাল মনে রাখবে, কিন্তু তাতেও কি ভারত সন্তুষ্ট হয়েছে? হয়নি। কারণ শেখ হাসিনা এর মধ্য দিয়ে আবার ভারতকে সব দিয়েছে, দেওয়ার পরও শুধুমাত্র চীনের সঙ্গে সাবমেরিন ক্রয়ের একটা চুক্তি করেছে, 2টা সাবমেরিনে রেখেছে, তাতেই গোস্সা হয়ে গেছে স্বামীর। স্বামী স্ত্রী সম্পর্ক ছিল তো, স্বামী খুব গোস্সা হয়, পাদে পাদে গোস্সা করে, পদে পদে না বলে পাদে পাদে বললাম, এটা গ্রামের আঞ্চলিক ভাষা, পাদে পাদে তারা গোস্সা করে, এবং সেই গোস্সা মান ভাঙানোর জন্য দেশের সার্বভৌমত্ব বিক্রি করতে হয়। তো এই স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের আর কতকাল থাকে? যদি ভারতের কথা মতোই বাংলাদেশকে চলতে হয়, ভারতের শর্ত মেনেই বাংলাদেশে তাদেরকে রাজত্ব করতে হয়, সরকার পরিচালনা করতে হয়, প্রধানমন্ত্রী হতে হয়, তাহলে এই রকম সার্বভৌমত্ব বাংলাদেশের কি দরকার আছে? একটি রাষ্ট্রের কথা মতো যদি আরেকটি রাষ্ট্রের চলতে হয়, সেই রাষ্ট্রের কোনো সার্বভৌমত্ব আছে বলে কি মনে হয়? ভারত চিরকাল এইভাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে তাদের কুক্ষিগত করে রেখেছে, আর বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো শুধুমাত্র নিজেদের ক্ষমতার লোভে বারবার বাংলাদেশের সার্বভৌমত্ব এইভাবে বিকিয়ে দিয়েছে। এইরকম একটি দল, এইরকম একটি না, এই যে আওয়ামী লীগ, বিএনপি, মানে সকল দল, আমরা জাতীয় পার্টিকেও দেখেছি, জাতীয় পার্টির চেয়ারম্যানকে মানে এরশাদের পর যে চেয়ারম্যান ছিল তাকে দেখেছে জিএম কাদের, সে ভারত থেকে এসে বলছে যে বলা নিষেধ আছে, বলতে পারবো না, ভারতের অনুমতি ছাড়া আর কিছু বলতে পারবো না, অর্থাৎ ভারতের কথা মতো তাকে চলতে হবে। আমরা দেখলাম যে এখন বিএনপির সঙ্গে যারাই যুক্ত হয়েছে, ববি হাজ্জাজ থেকে শুরু করে সাকি, তারপরে নূর, এরা সবাই একেবারে ভারতের দিকে কেবলা করে সেদিকেই মুতাওয়াজ্জি হয়ে গেছে। তো এইরকম ভাবে যদি রাজনৈতিক দলগুলোকে ভারতের কাছে, ভারতের পায়ের কাছে মাথা নত করে চলতে হয়, নতজনে হয়ে চলতে হয়, তাহলে এইরকম সার্বভৌমত্ব থাকার দরকার কি? আর এটাকে তারা স্বাধীনতাই বা বলে কিভাবে? সেই স্বাধীনতার জন্য, সেই মুক্তিযুদ্ধের জন্য আবার জামাতকে তারা গালি দেয়, বলে জামাত মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী ছিল। মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী ছিল, আপনারা তো সেই রক্তের কেনা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে ভারতের পায়ের কাছে বিক্রি করে দিয়েছেন। আপনারা কোন দিক থেকে শ্রেষ্ঠ?
বাংলাদেশ স্বাধীনভাবে কোনো কাজ করতে পেরেছে, কোনো সিদ্ধান্ত নিতে পেরেছে? বাংলাদেশের কোন সরকার স্বাধীন ছিল? কেবল ইউনূস সরকারকে আমরা দেখলাম স্বাধীন একটি সরকার হয়ে উঠেছিল, তাও শেষ পর্যন্ত আমরা দেখলাম খলিলুর রহমানকে প্রতিরক্ষার উপদেষ্টা করে বাংলাদেশের সেই স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছে। সে ভারতের সাথে অন্যদের যোগসাজশ তৈরি করে দিয়ে ভারতের কথা মতোই যা খুশি তাই করেছে, ভারত যা চেয়েছে তাই করেছে। এই যে বাংলাদেশের যে ক্ষমতায়ন, তারেক জিয়া বা বিএনপি যে ক্ষমতায় এসেছে, এটি তো ভারত খলিলুর রহমানের মাধ্যমে করেছে। ওই চ্যানেলে বলা হলো যে ডিজিএফআই প্রধান যে চিকিৎসার নামে ভারতে এতদিন, আসলে তাকে এই কুপরামর্শগুলো দেওয়া হচ্ছে, তাকে মোটিভেট করা হচ্ছে, এবং সে হিসাব দিতে গেছে যে প্রভু আপনাদের জন্য আমরা এটা করেছি, আগামীতে এটা করব। এইরকম বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এইরকম একটি রাষ্ট্রের জনগণ হয়ে আমাদের জন্য আসলে হতবাক হওয়ার কিছু নেই। এদিকে তারেকের বিরুদ্ধে ভারতের মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, তারেক রহমান জামাতকে নাকি মন্ত্রিত্ব দিতে যাচ্ছে। ভারত স্পষ্ট বলেছে সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা আছে, তবুও জামায়াতকে মন্ত্রী করার কথা উঠছে কেন? তাদের কাছে গোপন সংবাদ আছে, অর্থাৎ ওই যে ডিজিএফআই প্রধান ভারতে গেছে, তারপরে তার যে রয়্যাল এজেন্ট বাংলাদেশে তাদের আছে, তারা এখনই ধরে নিচ্ছে যে তারেক রহমান জামাতকে মন্ত্রিত্ব অফার করতে যাচ্ছে, মন্ত্রিত্ব দেবে, সরকারের অংশ নিতে দিবে, অর্থাৎ তারেক রহমান জামাতের সঙ্গে ভারতের সঙ্গে বেইমানি করবে। তো যদি তারেক রহমান ভারতের সঙ্গে বেইমানি না করে, তাহলে তারেক রহমানকে বেইমানি করতে হবে দেশের মানুষের সামনে, যে বেইমানি শেখ হাসিনা করেছে। এবং এই বেইমানি করার কারণে শেখ হাসিনার জন্য শর্ত ছিল জামাতের 5 জন নেতাকে ফাঁসি দিতে হবে, মিনিমাম 5 জন নেতা, 5 জনের তালিকা তাদের কাছে দেওয়া ছিল। 5 জন নেতা হলেন শহীদ আব্দুল কাদের মোল্লা, তারপর হচ্ছে মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাইদি, মীর কাশেম আলী, আর হচ্ছে অধ্যাপক গোলাম আজম। এই 5 জনকে ফাঁসি দেওয়ার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। শেখ হাসিনা কিন্তু এর মধ্যে একজনকে, প্রথম যে ছিল কাদের মোল্লার ফাঁসির রায় না হয়ে সে কিন্তু যাবজ্জীবনের রায় হয়েছিল, অর্থাৎ ভারতকে একটুখানি এক্সিট করে গেছে। যে ঠিক আছে, ফাঁসি দিলে আমি হয়তো সামাল দিতে পারবো না, বা একটি রাজনৈতিক দলের এরকম একজন নেতাকে ফাঁসি দেয় কিভাবে, তার চেয়ে যাবজ্জীবন হোক। মানে কোর্ট শেষ পর্যন্ত ফাঁসির রায় আসলে আর করতে পারেনি, যেহেতু তারা কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী পায় নাই হত্যাকাণ্ডের। তো শেষ পর্যন্ত তারা এইভাবে তো আইনকে নিয়ে আসলে খেলতে পারে না, করে নাই। কিন্তু তখন ভারত শাহবাগীদেরকে রাস্তায় নামিয়েছে, শাহবাগে একটা মঞ্চ তৈরি করেছে, বিরিয়ানি খাওয়াইছে, ভারতের শিল্পীদের দিয়ে গান গাওয়াইছে, ভারতের মিডিয়া দিয়ে কাভারেজ দেওয়াইছে, ভারত টাকা দিয়ে বাংলাদেশের মিডিয়াগুলোকে কিনে নিয়ে মুন্নি সাহা, জয় মামুনদেরকে দিয়ে, মানে ভোরাসাস কাভারেজ দিয়ে শাহবাগকে জাগিয়ে তুলেছে। অর্থমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে কোটা দিয়ে দেওয়া হয়েছে, অমুক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এতজন যেন শাহবাগে এসে জড়ো হয়। তো এটা তৈরি করে শেষ পর্যন্ত শেখ হাসিনা দেখাইলো যে হ্যাঁ, জনতার দাবি অনুযায়ী কাদের মোল্লার ফাঁসির রায় দেওয়া। এরকম জঘন্য রায়, এরকম বিচার ব্যবস্থাকে কলুষিত করার ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই। রায় হয়ে যাওয়ার পর আইন বদল করে, শাস্তি বদল করে, তারপর তাকে আবার ফাঁসি দেওয়া পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য উদাহরণ হচ্ছে কাদের মোল্লার ফাঁসির রায়। অর্থাৎ আপিল করলে রায় কমতে পারে, মানে সাজা কমতে পারে, বৃদ্ধি পাওয়ার, যাবজ্জীবন কখনো ফাঁসি দণ্ডে হইতে পারে না। সেখানে বিচারিক কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এরপর কি করলো, সারা দেশের মাঠ পর্যায়ের খবর নিয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসিটা তারা করতে পারেনি। দেলাওয়ার হোসেন সাইদির ফাঁসি যখন তারা কার্যকর করতে পারে নাই বা করে নাই, তখন ভারত শেখ হাসিনার উপর মারাত্মক রকম রুষ্ট হয়। রুষ্ট হওয়ার পর যেহেতু যাবজ্জীবন কিছু করতে পারছে না, এবং সেই সময় শেখ হাসিনার সঙ্গে ভারতের খুব খারাপ সম্পর্ক যেতে শুরু করে, যে একটি ফাঁসি যেন কার্যকর করলো না কেন। অর্থাৎ এই স্বামী এমনই অভিমানী, মানে তাকে বিন্দু মাত্র নাকচ করা যাবে না, এমন দেবতা যাকে প্রতিদিন তাকে তার চাহিদা মতো ওই ফুল সরবরাহ করতে হবে, যখন যার ফাঁসি চাইবে তাকে দিতেই হবে। ফাঁসি ব্যতীত যাবজ্জীবন তারা মানবে না।
ওই সময় একটা গোপন সংবাদ বলে ফেলি, সেটি হচ্ছে যে ভারতের প্রেসিডেন্ট মারা যাওয়ার পর রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে জামাতের একটা গ্রুপ গিয়েছিল দূতাবাসের শোক জানাতে, শোক বইতে স্বাক্ষর করতে। তখন জামাতের সেই কূটনৈতিক টিমে যারা কাজ করেন তাদের একজন খোলামেলাই কথা বলেছেন ভারতের সঙ্গে, যে আপনাদের নির্দেশেই যেহেতু ফাঁসিগুলো হচ্ছে, এই ফাঁসি কোনোভাবে বন্ধ করা যায় না। তখন তারা বলছে যে 47 বছর পর আপনারা এখন ভাবছেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা দরকার, বা ভারতের কিছু করার ক্ষমতা আছে, এটা আপনারা স্বীকার করছেন, বিশ্বাস করছেন, আরো 47 বছর পরে আসেন। আপনারা আজকে শোক বইতে স্বাক্ষর করতে আসছেন, এই উপলব্ধি আজকে হয়েছে, তো আরো 47 বছর পরে আসেন। আরেকটা কথা বলেছিল, নিজামের ফাঁসি হয়ে যাক, তারপর দেখা যাবে। অর্থাৎ নিজামের ফাঁসির আগ মুহূর্তে এই কথাগুলো বলা হয়েছিল, কিন্তু তারা একেবারে খোলামেলায় বলেছে যে হ্যাঁ, নিজামের ফাঁসি হইতেই হবে। শেষ পর্যন্ত আমরা দেখলাম হ্যাঁ, নিজামের ফাঁসিও হয়েছে। অর্থাৎ তারা যে তালিকা দিয়েছে, তাদের যে এজেন্ডা ছিল, সেটা বাস্তবায়ন করতেই হয়েছে। তারেক রহমান শেখ হাসিনার চেয়ে শক্তিশালী নয়। তারেক রহমানকেও যা যা বলেছে, যে 3টি শর্ত দিয়েছে, প্রত্যেকটা শর্তই মানতে হবে। অর্থাৎ আমরা খুব শীঘ্রই আগামী 1 মাসের মধ্যেই হয়তো দেখব যে তারেক রহমান শেখ হাসিনার উপর যে আওয়ামী লীগের রাজনীতির উপর যে সরকারের নিষেধাজ্ঞা আছে সেটি তুলে ফেলবে, এবং শেখ হাসিনার সে আইসিটির রায়কে অবৈধ বলে ঘোষণা করবে। এটা আগাম বলে রাখলাম, এটি ভারতের চ্যানেল থেকেই পাওয়া তথ্য। অন্যদিকে চাপ প্রয়োগের জন্য জামাতের সঙ্গে তারেক রহমানের বিএনপির সম্পর্ক আরো খারাপ করার জন্য একটা নতুন নাটক শুরু করেছে ভারত। সেটি হচ্ছে জামাতকে মন্ত্রিত্ব দিতে যাচ্ছে তারেকের কোনো অ্যাটিটিউডে সেটি মনে হয়নি, সালাউদ্দিনের কোনো অ্যাটিটিউডে সেটি মনে হয়নি, কিন্তু এরপরও হয়তো মানুষ আশা করে যে ভারতের গ্রিপ থেকে এই তারেক রহমান, বিএনপি কোনো না কোনোভাবে বের হয়ে আসবে। ক্ষমতায় যেহেতু চলে আসছে, যে তারা কোনো না কোনোভাবে ভারতের দাবি পূরণ না করে তারা কিছু না কিছু করবে। কিন্তু যখনই এটা তারেক রহমান করতে যাবে, বা তাদের যদি মোটেও সন্দেহ হয়, যেমন আমরা দেখলাম যে ইফতার মাহফিলে গিয়েছে তারেক রহমান, তার পরপরই দেখলাম শিশু ধর্ষণ বেড়ে গেছে। তারপর আবার তাদেরকে কি একটা ফুল দিয়েছে, দেবতাকে ফুল দিয়ে সন্তুষ্ট করার পর আবার ধর্ষণ বন্ধ হয়েছে। তো যে কোনো সময় যদি ভারত মনে করে যে তারেক রহমান তাদের কথা শুনছে না, তাহলেই দেখবেন যে বাংলাদেশে শিশু হত্যা, গণধর্ষণ, তারপরে ছাত্র হত্যা, গুম হঠাৎ করে বেড়ে যাবে। প্রকাশ্যে হত্যা, যেমন শহীদ মিনারে একজনকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, এগুলো হঠাৎ করে বেড়ে যাবে। অর্থাৎ তখন তারেক বুঝবে যে না, এটা তো আসলে সিগন্যাল, আমাকে আসলে ক্ষমতা থাকতে দিবে না। তারপর ধর্মীয় কার্ড খেলে হুজুরদেরকে রাস্তায় নামাবে। রাস্তায় নামার পর দেখবে যে আসলে তারেকও মনে করবে, আরে হুজুরাও আমার পেছনে বিরুদ্ধে চলে গেল, অমুক বিরুদ্ধে চলে গেল, সবাই বিরুদ্ধে গেছে, এখন তো আমার ভারত ছাড়া আর কোনো উপায় নেই। আবার সে ভারতের পায়ে কদমবুচি করবে। একই রাজনীতি কিন্তু পুরো বিশ্বে চলে। ট্রাম্পের বিরুদ্ধে কেউ গেলে তাকে যে কোনো একটা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়, তার দেশে অরাজকতা সৃষ্টি করা হয়, টার্মোইল করে তোলা হয়। একটা দেশে তখনই টার্মোইল করা হয়, যেমন আমরা এখন দেখছি যে সৌদি আরবে একের পর এক বোমা হামলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে একের পর এক বোমা হামলা হচ্ছে, এবং সেই হামলাগুলো করছে ইরানকে দিয়ে করাচ্ছে, যাতে মুসলিম রাষ্ট্রগুলো ক্ষিপ্ত না হয়, যেন এই হামলাকে জাস্টিফাই করে, বলে হ্যাঁ ঠিক আছে বৈধ। কিন্তু মূল কাহিনী কি? মূল কাহিনী হচ্ছে ট্রাম্পের শর্ত মানছে না সৌদি আরব বা মধ্যপ্রাচ্য। সেই শর্তটা কি? তেল তারা আর ডলারই বিক্রি করবে, এই চুক্তি থেকে বের হয়ে আসছে। বহু বছরের একটা চুক্তি যে তারা তেল ডলারের ছাড়া বিক্রি করতে পারবে না। ডলারে বিক্রি করলে যেটা হয় যে চীনের কাছে, রাশিয়ার কাছে, বাংলাদেশের কাছে বা বিভিন্ন রাষ্ট্রের কাছে যেই তেলই তারা বিক্রি করে না কেন, সব তেলই আগে তাদেরকে ডলার কিনতে হয়, সেই ডলার দিয়ে আবার তেল কিনতে হয়। তাতে ডলারের মান প্রতিনিয়ত বাড়ে, এবং শুধুমাত্র ডলার কেনা বেচার কারণেই আমেরিকার অর্থনীতি, শুধু সৌদির তেলের কারণে সৌদি যত ব্যবসা বাড়ে ও ডলারের ব্যবসা বাড়ে, আমেরিকার ব্যবসা লাভবান হয়। তো যখন সৌদি আরব মধ্যপ্রাচ্য বলল যে না, আমরা ডলার নয়, আমরা চীনের সাথে চীনের মুদ্রায় বিনিময় করব, রাশিয়ার সাথে রাশিয়ার মুদ্রায় বিনিময় করব, ইউরো মুদ্রায় বিনিময় করব, তখন ট্রাম্প একটা নাটক সৃষ্টি করে সৌদি আরবকে এখন এই অস্ত্রের মুখে রেখেছে, হামলার মুখে রেখেছে। আবার দেখাচ্ছে মার্কিন ঘাঁটিতে মারছে, আসলে মার্কিন ঘাঁটিতে মারছে না। যারা সৌদি আরবে তারা জানে যে আসলে
মার্কিন ঘাঁটি টার্গেট নয়, সৌদি আরবের তেল হচ্ছে মূলত এই ইরানের হামলার টার্গেট। ইরান প্রথম হামলার কথা অস্বীকার করলো, এখন প্রকাশ্যে হামলা করছে এবং স্বীকার করে হামলা করছে। এই হচ্ছে মুসলমানদের বন্ধু। ঠিক তারেক রহমানকে যদি একটুও মনে হয় যে অজিত দোভালের কথা শুনছে না, তাহলে তারা সব ধরনের কূটনৈতিক শিষ্টাচার বা সীমারেখা এগুলো সব অতিক্রম করে তারা এই কাজটা করবে। কিন্তু মাঝখানে যেটা হতে পারে, এক, তারেক রহমানকে বিরোধী দলের সঙ্গে যেভাবে তিনি জামাতের কাছে গেছেন, জামাতের আমিরের বাসায় গেছেন, নাহিদ ইসলামের কাছে বাসায় গেছেন, ঠিক একইভাবে প্রকাশ্যে বিরোধী দলের সঙ্গে প্রকাশ্যে বৈঠক করে যে আগামী 5 বছর আমরা শাসন করব, আমরা জুলাই সনদ মেনে নেব এবং আমরা ভাই ভাই হয়ে থাকবো, ঐক্যবদ্ধভাবে দেশকে পরিচালনা করব। হ্যাঁ, অবশ্যই প্রয়োজনে জামাতকে মন্ত্রিত্ব দেন, নাহিদ ইসলামকে মন্ত্রিত্ব দেন, জামাতের চেয়েও বেশি করে চাইবো নাহিদ ইসলামের জন্য মন্ত্রিত্ব। এই নাহিদ ইসলাম জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তার জীবন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, তাকে মেরে মৃত মনে করে রাস্তায় ফেলে গিয়েছিল। সেই নাহিদ ইসলাম মন্ত্রিত্ব পাবে না, মন্ত্রিত্ব পাবে বিএনপির সেই খুনিরা, যাদেরকে ভারত তালিকা দিয়ে দিয়েছে, ভারতপন্থী গুন্ডা পান্ডা সন্ত্রাসী, তারপরে লুটেরারা, ঋণখেলাপিরা। এইটা কিভাবে হয়? এত বড় বেইমানি কিভাবে করবে? তারেক রহমানের জন্য এখন দুইটা রাস্তা, হয় ভারতের সঙ্গে বেইমানি করতে হবে, আর নয় বাংলাদেশের মুসলমানদের সঙ্গে, বাংলাদেশের জুলাই শহীদদের সঙ্গে এবং নিজের পিতা ও নিজের মায়ের সঙ্গে বেইমানি করতে হবে। আমরা দেখতে চাই তারেক কার সঙ্গে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে। যদি তারেক রহমান ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমরা কথা দিচ্ছি বাংলাদেশের 18 কোটি জনগণ তার পাশে থাকবো। তিনি নিঃসন্দেহে দেখতে পেয়েছেন যে আজকে 18 কোটি মানুষ কিন্তু বেগম জিয়ার পাশে। তার যদি মানে স্মৃতিভ্রম না ঘটে থাকে, তার মনে থাকার কথা, বাংলাদেশের মানুষ কিন্তু জিয়াউর রহমানের পাশে ছিল। তিনি হয়তো এরকম কোনো উদাহরণ সৃষ্টি করতে চাইলে পারেন, অথবা শেখ হাসিনার মতো ভারতপন্থী হয়ে ভারতের শর্ত পূরণ করতে গিয়ে মৌলবাদ নিয়ন্ত্রণের নামে, চরমপন্থা নিয়ন্ত্রণের নামে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে, ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়ন করে, ইসলামিস্টদের প্রতি, জামাত ইসলামের প্রতি, আলেমদের প্রতি নিপীড়ন করে এবং জুলাই শহীদদের সাথে গাদ্দারি করে জুলাই সনদ বাস্তবায়ন না করে, ঠিক একেবারে ওয়াদা বরখেলাপ করে জনগণের কাছে শেখ হাসিনার মতো তুচ্ছতাচ্ছিল্য হতে পারেন, তার মতো পালানোর রাস্তা তৈরি করতে পারেন। তারেক রহমান কি দেখেন নাই যে সমস্ত শর্ত পূরণের পরও শেখ হাসিনাকে বাংলাদেশে আটকে রাখতে, বাংলাদেশে এস্টাবলিশ করতে পারে নাই এই ভারতের এই অক্ষমতা দেখার পর, ভারত যে তার বন্ধুকে রক্ষা করতে পারে নাই, এইটা দেখার পর যদি তারেক রহমানের শিক্ষা না হয়, তাহলে এই নাবালকের শিক্ষা কখনোই হবে না। আমরা এই নাবালককে সাবালক হওয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং ভারতের সঙ্গে বেইমানি করে, গাদ্দারি করে, যে ওয়াদা দিছে, যেভাবে ক্ষমতায় যেহেতু এসেছে, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় তিনি যেন সকলের সহযোগিতা গ্রহণ করেন এবং ভারতকে প্রতিহত করার জন্য যার যতটুকু সহযোগিতা প্রয়োজন তার কাছে ততটুকু নত হলে বাংলাদেশের বিরোধী দলের কাছে নত হন, বাংলাদেশের মানুষের কাছে নত হন, তবু ভারতের কাছে নত হওয়া চলবে না। ভারতের সেই সক্ষমতা নাই যে বাংলাদেশের জনগণকে সে নিয়ন্ত্রণ করবে। শুধুমাত্র আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3টা দলকে সে তার পুতুল করে নাচাতে পারে, জামাতকেও নাচাতে পারে না, আলেমদেরকেও নাচাতে পারে না, জনগণকে কখনোই ভারত তার পক্ষে নিতে পারে না। বাংলাদেশের মানুষ কথায় কথায় স্লোগান দেয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তারেক রহমানকেও আজকে দিল্লির পথ ছেড়ে ঢাকার পথ ধরতে হবে। এই আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।